নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধে ছটায় দেখুন রজব তাইয়েব এরদোগানের বর্তমান তুরস্ক নিয়ে আন্তর্জাতিক বিভাগে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে এরদোগানের তুরস্ক মাথা তুলছে। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আরেকবার বলে রাখি, আজকের এই বিশেষ প্রতিবেদনের ভালো মন্দ নিয়ে মন্তব্য করার সাথে সাথে কে কোন দেশ থেকে, রাজ্য বা জেলা থেকে মন্তব্য করছেন বা দেখছেন সেটা জানালে একে অপরের সঙ্গে একটা মানসিক বন্ধন তৈরি হবে আশা করি। এটা আমরা বলছি প্রতিদিন। এবারে যেমন আমাদের দেশ ভারতের কোন রাজ্য থেকে অথবা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন, কিংবা প্রতিবেশী বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন, কিংবা মধ্যপ্রাচ্যের সৌদি আরব ইত্যাদি দেশ, ইরাক, ইরান, মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে দেখছেন বা পাশ্চাত্য সহ বিশ্বের কোন দেশের কোথা থেকে কে দেখছেন, কমেন্টের সঙ্গে এটা জানালে আমরা আমাদের দর্শক বন্ধুরাও একে অপরের সঙ্গে দৃঢ় বন্ধনে আবদ্ধ হতে পারবো, এটা আমরা মনে করি। এবং সেজন্যই আর নিউজ নির্ভীকের পক্ষ থেকে আশা করি সব কমেন্টেই রিপ্লাই দেওয়ার চেষ্টা থাকবে। ভাবনাটা কেমন সেটাও কমেন্টে জানাতে পারেন। তবে এরই মধ্যে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে, মানে আপনারা সত্যি কে কোথা থেকে দেখছেন আমরা দেখছি, সকলেই বলার দরুন আমরা রিপ্লাইও দিচ্ছি। তো সেই সাড়া পেয়ে আমরা কিন্তু যার পর নাই আপ্লুত, অভিভূত একেবারে। নিউজ নির্ভীক আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এবার প্রতিবেদনে ফিরি। এরদোগানের তুরস্ক মাথা তুলছে। গত 10 বছরে ইন্দো প্যাসিফিকে, মধ্যপ্রাচ্যে, আফ্রিকার কৌশলগত সংযোগস্থলে তুরস্কের সামরিক উপস্থিতি দেখা গিয়েছে। আত্মরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে আসতে শুরু করেছে তার মানে তুরস্ক। আঞ্চলিক রাজনীতিতে জোরালো ভূমিকার দাবি তুলছে। তুরস্ক আমেরিকা যুক্তরাষ্ট্রের পুরনো বন্ধু এবং ন্যাটোর বড় শক্তিশালী দেশ, কিন্তু এখন সে অনেক বিষয়ে পশ্চিমের দৃষ্টিভঙ্গির বিপরীতে নিজের অবস্থান স্পষ্ট করছে। এইসব কারণে এখন পাশ্চাত্য বলতে শুরু করেছে যে তুরস্ক নব্য অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায় বা তার কাজ শুরু করেছে। তুরস্ক বহুদিন ধরে সামরিক খাতে বড় ধরনের ব্যয় অব্যাহত রেখেছে। স্নায়ুযুদ্ধের পরও দেশটা সামরিক খাতে জিডিপির 2% বেশি ব্যয় করছে। 2015 সালে প্রতিরক্ষা ব্যয় ছিল 1.8%, 2022 সালে 1.2%, 2023 সালে তুরস্ক ঘোষণা করে যে 2024 সালে সামরিক ব্যয় 150 গুণ বৃদ্ধি করবে। এই হিসাবে ন্যাটোতে আমেরিকা যুক্তরাষ্ট্রের পর তুরস্কের অবস্থান। দেশটাতে রয়েছে 10 লক্ষাধিক স্থলবাহিনীর সদস্য, অতিরিক্ত রিজার্ভ বাহিনী এবং আধা সামরিক বাহিনী। 2024 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে তুরস্কের অবস্থান 8ম, ন্যাটোতে 3য়, আর আমেরিকা এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মানে ব্রিটেনের একেবারে পর 3য়। তুরস্কের ভৌগোলিক অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণে রয়েছে সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্য, উত্তরে রাশিয়া, কাছাকাছি আরও আছে সেনসিটিভ আর্মেনিয়া এবং আজারবাইজান। সাম্প্রতিক সময়ে তুর্কি সামরিক বাহিনী বিভিন্ন দিকে সম্প্রসারিত হচ্ছে। দেশে একটা শক্ত প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে উৎপাদিত সামরিক অস্ত্র প্রয়োজন মিটিয়ে রপ্তানিতেও কিন্তু প্রসারিত হয়েছে তুরস্কে, এরদোগানের তুরস্কে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন হয়, এটা আপনারা জানেন। কামাল আতাতুর্ক মুসলিম এবং ইসলামী ঐতিহ্য পরিত্যাগ করে পশ্চিমা মডেল অনুকরণ করে ধর্মনিরপেক্ষতার উপর দেশের ভিত্তি রচনা করেছিল। এই সময়ে অন্তর্মুখিতার কারণে তুরস্ক 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম দিকে নিরপেক্ষ ছিল। তুরস্ক জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য ছিল এবং জাতিসংঘের ব্যানারে কোরিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের সৈন্যরা কোরিয়ার যুদ্ধে নৈপুণ্য প্রদর্শন করে সুনামও পেয়েছে। পশ্চিমাদের সাথে মিলেমিশে কাজ করায় তাদের সুনাম বেড়েছে। বিংশ শতাব্দীর শেষের দিকে তুরস্ক তার পশ্চাৎপদতা আস্তে আস্তে ঝেড়ে ফেলতে শুরু করে, কোনো ক্ষেত্রে এককভাবে কাজ করতে থাকে। 1974 সালে গ্রিক জাতীয়তাবাদের অভ্যুত্থানের পর তুরস্ক সাইপ্রাসে হস্তক্ষেপ করে, কেননা গ্রিস দ্বীপটাকে একীভূত করতে চেয়েছিল। দ্বীপে গ্রিক সাইপ্রিয়টরা সংখ্যাগরিষ্ঠ।
তুর্কি সংখ্যালঘুদের রক্ষার জন্য তুরস্ক দ্বীপটা দখল করে। আজও সেখানে 40,000 তুর্কি সেনা অবস্থান করছে। এরা উত্তর সাইপ্রাসে অবস্থান করছে। উত্তর সাইপ্রাসকে তুরস্ক প্রজাতন্ত্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। অন্য কোনো দেশ স্বীকৃতি না দিলেও সামরিক উপস্থিতি কিন্তু স্বীকার করে। বিবাদ অব্যাহত থাকলেও একটা দ্বিরাষ্ট্র হিসাবে সমাধান দিলে সাইপ্রাসে শান্তি ফিরে আসতে পারে এবং বিবাদের অবসান হতে পারে। এরদোগানের উত্থান এবং বৈশ্বিক রাজনীতিতে পরিপক্ক ঘুঁটি চালিয়ে তিনি তুরস্ককে আরও উচ্চ আসনে নিয়ে গিয়েছেন। এরদোগান তুরস্কের সামরিক বাহিনীর পেশাদারীকরণকে অগ্রাধিকার দিয়েছেন। তুর্কি সেনাবাহিনী পুরনো অবয়ব এবং পুরনো কাঠামো থেকে বেরিয়ে এসেছে, এটা বলতে পারা যায়। সামরিক প্রয়োজনে দেশের 21 থেকে 41 বছরের পুরুষদের ওপর গুরুত্ব দিয়েছেন। এই বয়সীদের 1 বছরের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন এবং চুক্তিভিত্তিক নিয়োগের মডেল তৈরি করেছেন। এই মডেলে নিয়োগ পাওয়া কঠিন হলেও 2016 সালে 80,000 চুক্তিভিত্তিক সেনা কাজ করছিল। মাত্র 6 বছর পর তুর্কি সেনাদের অর্ধেকের বেশি পেশাদার সেনায় রূপান্তরিত হয়। তুর্কি সেনাবাহিনীতে পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা দিয়েছে। 2011 সালে সিরিয়ার যুদ্ধ শুরু হলে তুরস্ক বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে যেতে আহ্বান জানিয়েছিল এবং কোনো স্বায়ত্তশাসিত কুর্দি এলাকা প্রতিষ্ঠিত হবে না বলেও ঘোষণা করেছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনও একই আহ্বান জানান, নতুবা জোর করে আসাদকে সরানোর ঘোষণা দেন। তুরস্ক এবং রাশিয়া কুর্দিদের বিষয়ে একটা বোঝাপড়ায় পৌঁছায়। 2019 সালের অক্টোবরে আমেরিকান সেনাদের প্রত্যাহারের পরে উত্তর পূর্ব সিরিয়ায় আক্রমণ পরিচালনা করে। কুর্দি সেনারা 18 মাইল ভেতরে চলে যেতে বাধ্য হয়। পাশ্চাত্যের সমালোচকরা তুরস্কের বিরুদ্ধে জাতিগত নির্মূলের অভিযোগ আনে। তুরস্ক ইরাকের কুর্দি অবস্থানেও হামলা চালায়। সেখানে তুরস্ক শতাধিক ঘাঁটি বানায়। উত্তর ইরাক জুড়ে এইসব ঘাঁটি রয়েছে। তুরস্ক ইরাকের উত্তর সীমান্তের অধিকাংশ নিয়ন্ত্রণ করে। ইরাক এবং তুরস্কের মধ্যে একটা চুক্তি হয়েছে এই মর্মে যে ইরাক পিকেকে জঙ্গিদের সাফ করতে সহায়তা করবে এবং রাস্তা নির্মাণে সহায়তা করবে, যা ভারত এবং ইউরোপের মধ্যে বাণিজ্যের একটা ক্রস রোড তৈরিতে সহায়তা করবে। সেটা পারস্য উপসাগরে পৌঁছানোর রাস্তা এবং রেলের মাধ্যমে সংযুক্ত করবে। কাতারে তারিক বিন জিয়াদে তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে। এটা 2015 সালে নির্মিত হয়। 2019 সালে এই ঘাঁটিতে নৌ এবং বিমান ঘাঁটি সংযুক্ত করার ফলে বড় একটা অবকাঠামোতে পরিণত হয় এবং প্রসারিত হয়। এখন সেখানে 5,000 সেনা রয়েছে তুরস্কের। এই ঘাঁটিকে সৌদি আরবের জন্য হুমকি মনে করা হয়। কয়েক বছর আগে সৌদি আরবেও তাদের স্বার্থ রক্ষায় তুর্কি সেনাঘাঁটি করার প্রস্তাব দিয়েছিলেন এরদোগান, কিন্তু সৌদি আরবের বাদশা সেটা অনুমোদন করেননি। ইরাক ডেভেলপমেন্ট রোড সফলভাবে শেষ হলে তুরস্ক সৌদি তেলের উপর আরও কম নির্ভরশীল হবে। উল্লেখ করার মতো বিষয় হলো, কাতার 2022 সালে তার সৈন্যদের তুর্কিতে প্রশিক্ষণ গ্রহণের অনুমতি দিয়ে একটা চুক্তি স্বাক্ষর করেছে। 2017 থেকে 2021 সালের মধ্যে কাতারকে সৌদি আরব এবং অন্যান্য আরব লীগ রাষ্ট্রগুলো অবরুদ্ধ করেছিল এবং এরই পরিপ্রেক্ষিতে তুরস্কের সাথে সহযোগিতা কাতারের জন্য তখন গুরুত্বপূর্ণ ছিল। ইরাক, পারস্য উপসাগর এবং সিরিয়ায় তুরস্কের নিরাপত্তা উদ্বেগ রয়েছে। 2017 সালে তুরস্ক সোমালিয়ার মোগাদিশুর কাছে বৃহত্তম বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন করেছে। সোমালিয়ার দীর্ঘ গৃহযুদ্ধে তাদের শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়। তুরস্ক ওই ঘাঁটিতে হাজার হাজার সোমালি সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। মানবিক এবং নিরাপত্তা প্রচেষ্টার বিনিময়ে আঙ্কারাকে সোমালিয়ায় অফশোর এবং উপকূলীয় তেল সম্পদের উন্নয়নের অধিকার দেওয়া হয়েছে। জলদস্যুতা জর্জরিত এই অঞ্চলে জলদস্যুতা বিরোধী অভিযান করারও অধিকার রাখে। ব্যস্ত শিপিং লাইনগুলো এখন তুর্কি সহায়তার উপর নির্ভরশীল। 2024 সালের ফেব্রুয়ারিতে তুরস্ক এবং সোমালিয়া তাদের সম্পর্ক আরও সম্প্রসারিত করেছে, যেমন একটা সোমালি শক্তিশালী নৌবাহিনী গঠন এবং উন্নয়ন। বিনিময়ে তুরস্ক সোমালিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল থেকে উৎপাদন রাজস্বের 30% পাবে। 2020 সালের জানুয়ারিতে তুর্কি সংসদ লিবিয়াতে সামরিক হস্তক্ষেপের অনুমোদন করে।
এই আক্রমণে লিবিয়ার সরকারি বাহিনীকে রক্ষার প্রতিশ্রুতি ছিল এবং লিবিয়া আর জাতিসংঘ এতে সবুজ সংকেত দেয়। ওই সরকার গাদ্দাফি পরবর্তী লিবিয়ার বৈধ সরকার হিসাবে স্বীকৃত। উত্তর পূর্ব লিবিয়া এবং দক্ষিণ পশ্চিম তুরস্কের মধ্যে পুরো ভূমধ্যসাগর বিস্তৃত 18 মাইল প্রশস্ত একটা একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে সম্মত হয়। এই জলরাশিতে মূল্যবান তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। এই বিশাল জলরাশিতে গ্রিসেরও কিছু অংশ রয়েছে। গ্রিসকে উপেক্ষা করা হয়েছে এই মর্মে গ্রিস আপত্তি তোলে। লিবিয়ার সমস্যা এখনো রয়ে গিয়েছে, কিন্তু এটা বলা যায়। লিবিয়া ক্রাইসিসে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া এবং মিশর জড়িত। লিবিয়ায় তুর্কি বাহিনী মোতায়েনের মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তুর্কি অবস্থান সংহত হলে এটা আরো বাড়াতে পারে। আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে তুর্কি ড্রোন সফলভাবে ব্যবহৃত হয়েছে। 2022 সালে আঙ্কারা এবং বাকু প্রতিরক্ষা সহযোগিতা স্বাক্ষর করেছে। তুর্কি সামরিক বিশেষজ্ঞরা তখন থেকে আজারবাইজানে রয়েছে প্রশিক্ষণ এবং পরামর্শের জন্য। সেখানে তুর্কি বিমান ঘাঁটিও রয়েছে। আজারবাইজানের অবকাঠামো তুরস্ককে ককেশাস এবং কাস্পিয়ান সাগরে আরও শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে। বলা যায় এটাই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নিজস্ব সংস্করণ, চীনকে তার ভূখণ্ডের মাধ্যমে ইউরোপের সাথে সংযুক্ত করা। তুরস্ক এক দশকে বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র বিক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে। 2023 সাল পর্যন্ত বিশ্ববাজারের 1.6% শেয়ার সহ শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় 11তম স্থানে রয়েছে তুরস্ক। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে 2014 সাল থেকে 2018 সালের মধ্যে তুরস্কের অস্ত্র বাজারের প্রবৃদ্ধি হয়েছে 170%। সৌদি আরব বৈরী হলেও তুর্কি অস্ত্রের বড় ক্রেতা। এতে বোঝা যায় জটিল ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যে তুরস্ক কতটা পারঙ্গম হয়ে উঠেছে। তুরস্কের বাইয়া রাক্তার ড্রোন প্রমাণিত জনপ্রিয় আইটেম এবং আঙ্কারা এই সফলতা পেয়ে আরও আধুনিক সমরাস্ত্র নির্মাণ এবং বিপণনে নজর দিয়েছে। যেমন রাশিয়ার S-400 প্রতিস্থাপন করার জন্য দেশীয় বিমান প্রতিরক্ষা সিস্টেম উন্নয়ন করছে, যা আরও শক্তিশালী, নিখুঁত এবং আয়রন ডোমের চেয়েও বেশি কার্যকর হবে। এছাড়া তুরস্ক পাকিস্তান সাবমেরিন এবং বিমানবাহী রণতরী নির্মাণ শুরু করেছে। এছাড়া পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান টেস্ট ফ্লাইট সম্পন্ন করছে। এটাও জনপ্রিয় রপ্তানিযোগ্য পণ্য হবে। তুরস্ক ইতিমধ্যে আঞ্চলিক সামরিক শক্তি হিসাবে বিকশিত হয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে তুরস্ক উভয় পক্ষেই কিন্তু খেলেছে, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই যুদ্ধে ইউক্রেন তুর্কির বাইয়ার একটা ড্রোন ব্যবহার করেছে। আবার রুশ নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য দারদানেলেস এবং বসফরাস বন্ধ করে দিয়েছে। অন্যান্য ন্যাটো মিত্রের মতো তুরস্ক রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞাও আরোপ করেনি, বরং S-400 মতো ডিফেন্স সিস্টেম কিনেছে। কিছু পশ্চিমা পর্যবেক্ষক তাই মনে করেন এরদোগান নব্য অটোমান সাম্রাজ্যের ক্ষেত্র রচনা করেছেন। ন্যাটো মিত্রদের তুলনায় পুতিন এবং সি জিনপিং এর সাথে অনেক বেশি সখ্যতা রয়েছে এরদোগানের। কামাল আতাতুর্ক যে হাজিয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তরিত করেছিলেন, রজব তাইয়েব এরদোগান সেটাকে আবার মসজিদে পরিণত করেছেন। একসময় অটোমান সুলতানরা শুধু তুরস্কের নয়, সমগ্র সুন্নি মুসলমানদের নেতা হিসেবে ঐতিহ্যগতভাবে বিশ্ব নেতৃত্বের আকাঙ্ক্ষা দেখিয়েছেন। তুরস্ক দীর্ঘকাল ধরে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি ছিল। 16 শতকে অটোমান সাম্রাজ্য উচ্চতার শিখরে ছিল। অটোমান সাম্রাজ্য একেবারে উচ্চতার শিখরে ছিল 16 শতকে। দক্ষিণে পারস্য উপসাগর থেকে উত্তরে দানিউব এবং ক্রিমিয়া পর্যন্ত প্রসারিত হয়েছিল সেই অটোমান সাম্রাজ্য। 2016 সালের শুরুর দিকে তুর্কি মিডিয়া মানচিত্র প্রকাশ করা শুরু করে, যেখানে দেশের সীমানা উত্তর সিরিয়া থেকে ইরাক পর্যন্ত এবং ভূমধ্যসাগর থেকে ইরানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত দেখানো হয়েছিল। আর্মেনিয়ার অংশ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এরদোগান 1923 সালের লুসান চুক্তির সমালোচনা করেছেন। 19 শতকে ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিতি পেলেও এরদোগানের নেতৃত্বে বর্তমান তুরস্ক ক্রমবর্ধমান জনসংখ্যা সহ শূন্যতা পূরণ করতে আগ্রহী। প্রশ্ন হচ্ছে, তিনি কি পারবেন মুসলিম বিশ্বের নেতৃত্বের আসন ফিরে পাবার মতো একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসাবে তুরস্ককে গড়ে তুলতে? তাকিয়ে থাকতে হবে আমাদের সামনের দিকে। একদম শেষে বলি,
জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়া সময় সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সহ সমস্ত ধরনের বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। কোনো সময় গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্যে হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। অন্তত আমাদের ক্ষেত্রে এটা ঘটছে। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে, দুটো ভাষাতেই নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে আপনাকে লিখতে হবে NEWS নির্ভীক, নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে চোখ রাখুন নিয়মিত। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।